করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে প্রণোদনা পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। গত 24 ঘন্টা দেশে আক্রান্ত শনাক্ত 1367 জন। মোট শনাক্ত 5,04,000 ছাড়িয়েছে। মোট সুস্থ হয়েছেন এখন পর্যন্ত 4,44,000। বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে 7,85,00,000। মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 17,27,000। এসব খবরেও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হয়েছেন রেজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। একই সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, শিক্ষাবিদ। যুক্ত আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনা জুড়ে। আমরা আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম জানিয়ে দিতে চাই শুরুতেই। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে সংকট পিছু ছাড়ছে না বিএনপির। এটি ছিল প্রধান শিরোনাম। বেসামাল পরিস্থিতি কাটেনি হাসপাতালের, চিকিৎসা নিতে এসে ভোগান্তি, মান বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিলাম। এবং কালের কণ্ঠ, এরপর কালের কণ্ঠ আজ প্রধান শিরোনাম করেছে ঐতিহ্যে আধুনিকতার ধাক্কা, পুরান ঢাকা আদালতের রায় অমান্য করে ধ্বংস করা হচ্ছে পুরাকীর্তি, সভ্যতার বিনাশ রুখতে জনসচেতনতা ও আন্দোলন গড়ে তোলা আহ্বান, সংরক্ষণের নামেও বিকৃতি ঘটানো হচ্ছে। এখানে বেশ কয়েকটি ছবি তারা দিয়েছে, টিএসসির ছবি দিয়েছে। টিএসসির আর যে পুরনো ভবন রয়েছে সেগুলো ভেঙে বহুতল ভবন করার একটা পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। এটি নিয়ে শিরোনাম করেছে। এরপর মাতার বাড়ি হবে দ্বিতীয় সিঙ্গাপুর, তিস্তা চুক্তি হতে পারে অচিরেই, ওবায়দুল কাদের। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিতে আরও তৎপর হন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী। এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান আজ প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ টু বি নেক্সট সিঙ্গাপুর, বাংলাদেশের রাইজিং স্টার ডেভেলপমেন্ট মডেল, টার্কিশ ফরেন মিনিস্টার। এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। রেজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। টিএসসি ভবন ভেঙে বহুতল ভবন করার কথা বলা হচ্ছে। এই খবরটি গত কয়েকদিন ধরে বেশ আলোচিত। বহুতল ভবন করার বিপক্ষে অনেকে মত দিচ্ছেন। আসলে আপনার মতামত জানতে চাই এবং কতটা আসলে যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়, আপনি যদি ব্যাখ্যা করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে আমি প্রথমে একটা কথা বলতে চাই যে পরিবর্তনের পক্ষে আমি সবকিছু যে আঁকড়ে ধরে থাকতে হবে এমন কথা না, পরিবর্তনের পক্ষে। কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য বলে কিছু ব্যাপার আছে, সেই বিষয়গুলোর পরিবর্তনটা কিভাবে আমরা করব এবং বাস্তবতার জায়গা থেকে কিভাবে করব সেটা সবচেয়ে খুব জরুরি। তো হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গৌরবের অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই ইতিহাস সবকিছু আমরা সবাই জানি। আমার কাছে বিস্ময়কর একটু লাগলো যে হঠাৎ করে টিএসসি কে সংস্কার করবার এই যে উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় নিল, আমার মনে হচ্ছে যে টিএসসির বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই যে বিশ্ববিদ্যালয়টি প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এক সময়, তার তো নানা ধরনের সংস্কারের বিষয় আছে। সেখানে টিএসসি সংস্কার করার হঠাৎ কেন উদ্যোগটা নেওয়া হলো, আমি ঠিক এইটা আমার কাছে বোধগম্য না। আবার যদি টিএসসি সংস্কার করতেই হয় তাহলে এই বিল্ডিংটিতে কেন? আমি এখানে হারুন আছে, আমার স্যার আছেন একজন, সবাই মিলে আমি আমার জায়গাটাকে বলতে চাই যে আমরা যদি আধুনিক একটা টিএসসি, ছাত্র শিক্ষক মিলনায়তন, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি এখন আছে সেই ভবনটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের একটা অংশ। সেই জায়গাটাকে আমরা নষ্ট না করে, আমরা ওইটাকে না ভেঙে, আমরা যদি ওইটা রেখে আপনি যদি আরেকটা টিএসসি বানাতে চান আধুনিকভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক জায়গা আছে, তো আরেকটা ওই টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আরো অনেক অন্য জায়গায় একটা টিএসসি করেন, আরো বিকল্প একটা ছাত্র শিক্ষক কেন্দ্র তৈরি করতে পারেন এইটার এক্সটেনশন হিসাবে। আমরা যারা পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তো আমরা এই ঐতিহ্যটাকে রেখে, জিয়ে রেখে এইটার কোনো আধুনিকরণ করা যায় কিনা সেইটা বোধহয় ভাবা জরুরি। তবে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি যে এখন যে ভবনের কাঠামোটি আছে সেই কাঠামোটি আমাদের ইতিহাসের অংশ হিসাবে রেখে দেবার জন্য, এবং এটাকে রেখে টিএসসির কোনো সংস্কার করা যায় কিনা সেটা যেন করা হয়। একেবারে ভেঙে আমি আমার প্রজন্ম, আমার সন্তান, তাদের ছেলেমেয়েরা যায় ওই যে টিএসসির আদলটা পাবে না,
এই যে খোলামেলা একটা জায়গা পাবে না, এইটার পক্ষে আমি না। আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছি, পরিবর্তনের পক্ষে। কিন্তু পরিবর্তনটা এমন ভাবে আমরা যেন না করি আমাদের জি ইতিহাস ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলি। জি পরে হয়তো আমি আবার কথা বলবো। জি, ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পেরেছি যে ইতিহাস ঐতিহ্যর পক্ষে বা ঠিক রেখে হয়তো করা যেতে পারে অন্যভাবে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন বা কি বলতে চান? যেমন রেজা ভাই যেটা বলেছেন সেই স্পিরিটটা আমিও ধারণ করি, তবে পাশাপাশি আমাদের এটাও মনে রাখা দরকার যে টিএসসি যখন নির্মিত হয়েছিল, ছাত্র শিক্ষক সংখ্যা, এটা তো 60-এর দশকের শেষের দিকে নির্মিত হয়েছিল, তখন ছাত্র শিক্ষক সংখ্যা অনেক কম ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সংখ্যা অনেক বেশি। তো ছাত্র শিক্ষকদের নানা ব্যবহার, যেমন সাংস্কৃতিক, খেলাধুলা থেকে শুরু করে আপনার সভা, সেমিনার, তারপরে ক্যাফেটেরিয়া, এই সব জায়গায় এক ধরনের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ দরকার। তবে সেই সম্প্রসারণটা কিন্তু টিএসসির ঐতিহ্যকে বজায় রেখেই করা যায়। আমি রেজা আনুর ভাইয়ের মতোই বলবো যে আমরা যাতে দুইটার একটা সমন্বয় করি, আমাদের উন্নয়ন করতে হবে। যেমন এই মুহূর্তে আরেকটা বিকল্প টিএসসি করার মতো জায়গা বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। তো বর্তমান জায়গাটাতেই করতে হবে। তো সেইখানে করতে গেলে টিএসসির যে আইকনিক যে স্ট্রাকচার, সেই আইকনিক স্ট্রাকচারটাকে ঠিক রেখে পিছন দিকে চাইলে বহুতল ভবন করা যায়, একটা সুন্দর ডিজাইন করা যায়, যে আধুনিকায়ন প্লাস আপনার এই ঐতিহ্যকে ধারণ করা। কারণ উন্নয়ন মানে তো এই না যে আমি পুরনো সবকিছু, আমার ঐতিহ্যের যে অংশ সেইটাকে বিলীন করে দিয়ে আমি একেবারে একটা বহুতল ভবন বানাবো। আমি জানি না যে একেবারে বহুতল ভবন বানানোর সিদ্ধান্ত হয়েছে নাকি না, আমি এখনো পরিষ্কার নই। তবে যেইটি আমি বলতে চাই যে অবশ্যই আমাদের, ধরেন আমাদের ক্যাফেটেরিয়া বড় করতে হবে, আমাদের অডিটোরিয়াম বড় করতে হবে, আমাদের ওইখানে যে যে রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে, বিদেশি স্কলাররা আসলে যেখানে থাকতো আগে, সেগুলো এখন থাকার মতো নাই। তো সেই জায়গাগুলোর উন্নয়ন করতে হবে। তারপরে একটা সুইমিং পুল ছিল টিএসসিতে, সেইটা কিন্তু অচল। তো সেই সুইমিং পুলটাও নতুন করে করতে হবে, নতুন করে চালু করতে হবে। তো সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে টিএসসির যে আইকনিক স্ট্রাকচার আছে, তার যে লন আছে, সেইটাকে রেখে যদি পিছন দিকে দুইটার সমন্বয় করে, কারণ এখন আধুনিক স্থাপত্যকলায় অনেক সুন্দরভাবে দুইটাকে সমন্বয় করে ডিজাইন করা যাবে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আসলে এই বিষয়টা পার্সু করতে হবে। গণপূর্ত অধিদপ্তরের সাথে, সরকারের সাথে আলোচনা করে, এই যে আমরা তিনজনই কিন্তু ঢাকা আমি আপনার কথা জানি না, আমরা এখানে যে তিনজন আলোচক আছি, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রেজা ভাই আমার সিনিয়র, হারুন আমার একটু ছোট। তো আমরা আসলে তিন বয়সের তিনজন এখানে যুক্ত হয়েছি, আমরা এই টিএসসিতে আড্ডা দিয়েছি। টিএসসি আমাদের প্রাণের অংশ। তো আমাদের এই আবেগটাকে ধারণ করেই যে কাজটা টিএসসিতে, যে সম্প্রসারণ বলেন, উন্নয়ন বলেন, যেটা করা দরকার সেটা করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানে নেগোসিয়েশনটা করতে হবে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তভাবে অবস্থান নিতে হবে উন্নয়ন এবং এই ঐতিহ্যের একটা সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। কারণ আমরা যদি একেবারে পুরনো জিনিসটাকেই রেখে দেই, তাহলে বর্তমানের পারপাস কিন্তু সার্ভ হবে না। আবার বর্তমানের পারপাস সার্ভ করতে গিয়ে আমরা একেবারে ইট কংক্রিটের একটা বিরাট দালান করব, সেটাও আসলে আধুনিক স্থাপত্যকলার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো আমি মনে করি দুইটার একটা সমন্বয় দরকার, সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়া। জি, জনাব হারুনুর রশিদ, চমৎকারভাবে আসলে ওনারা আলোচনাটি করেছেন, এবং আপনি আসলে কিভাবে মতামত ব্যক্ত করতে চান? বহুতল ভবন করা আসলে কতটা জরুরি বা কিভাবে আসলে করা সম্ভব, আপনি যদি বলেন। এটি রেজা ভাইও বলেছেন এবং শফিউল আলম ভূঁইয়া স্যারও বলেছেন। দুজন আসলে এখানে লোকজন তো বেড়েছে, স্টুডেন্ট বেড়েছে, শিক্ষক বেড়েছে, সেটা একটু বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতা ধরেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটও তো আছে। তো ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা বহুতল মার্কেট করলে তো আমাদের আসলে আর্থিক সমস্যার আরো সমাধান হবে। সেটি আমি করব কিনা, আমি সেই জায়গাটা আসছি। এই রেজা ভাইকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সাংবাদিকতা যখন করেছেন, রেজা ভাই হেঁটে গেলে মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ে হেঁটে যাচ্ছে। এই শফিউল আলম ভূঁইয়া স্যার, এটা কেন হয়েছে? মানে তারা নিজেরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য ধারণ করতেন এবং এখনো করেন। বিশ্ববিদ্যালয়ে আমি ওই বড় পরিবর্তনের দিকে পরে যাই। টিএসসি তে আমরা নিয়মিত যারা থাকতাম, আমাদের মনে হয় ঘর বাড়িই ওটা, যারা আড্ডা মারতাম। তো ওই যে সামনের যে দেয়ালটা, আমি খেয়াল করেছি দেয়ালটাকে ইদানিং ছোট করে ফেলা হয়েছে, নিচু করা হয়েছে কিনা জানি না, মানে বাইরের যে দেয়ালটা
মাঝখানে আরো কিছু ছোট ছোট, ওগুলোকে স্থাপনা বলে না, তো আমি খুব আরাম পাই না আজকাল, যে যদি মাঝে মধ্যে যাই মনে হয় যেন কেমন জানি এখানে আমার ভাল লাগে না। ওই দেয়ালে বসে, আর ওইখানে একটা উঁচু গাছ আছে, সবাই তো মনে আছে, বুদ্ধ নারকেল গাছ বলে ওখানে, সেই গাছটার যে একটা আবহ ছিল সেটি কেমন জানি হারিয়ে গেছে এই সাধারণ পরিবর্তন গুলোতে। তো এখন আমরা হয়তো পরিবর্তন বিরোধী না, কিন্তু ওই যে চোখের দেখা আমরা যেরকম দেখছি সেরকমটি দেখতে আমাদের ভালো লাগে। এখন একটি কথা বলি যে বিশ্বের বহু দেশ রয়েছে, এতে বাংলাদেশ কেন, বাংলাদেশ তো হয় না, ভেঙে ফেলে। পুরান ঢাকার কথা বলছিলেন আপনাদের খবরে, ওটা জি। নিয়ে কাজ করার আমার ব্যাপক অভিজ্ঞতা আছে। বিশ্বের বহু দেশে পুরনো ভবন, ঐতিহ্যের ভবন যখন জরাজীর্ণ হয়ে যায়, ঠিক সেটাকে রিমেক করা হয়, সেটা ভাঙা হয় না, মানে সেটাকে সরিয়ে ফেলা হয় না, একদম ওই ডিজাইন, ওই জিনিস, এবং কখনো কখনো সেটা প্রাচীনত্ব দেওয়ার জন্য সিজন করা হয়, সেই আবহ নিয়ে আসা হয়। এখন হয়তো বা সে দেশে মানুষের সংখ্যা কমছে, এই জন্য এটা করা সম্ভব হয়, আর আমাদের দেশে হু করে বাড়ছে, এই জন্য আমরা আর শফিল আলম ভাইয়া একটা কথা বলেছেন যে আমাদের তো এখানে জায়গা নেই। আসলে আমরা তো দেখেছি যে ওই যে ফার্ম গেট একটা মার্কেট, যে আপনারা জানেন, এটা, এই মার্কেটটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গা। তো বিশ্ববিদ্যালয়ের আগে মার্কেট প্রয়োজন না এই ধরনের সেন্টার প্রয়োজন? তো মার্কেটটা কেন করা হয়েছে? তো মার্কেটটা তো আমি তো মনে করি কোনো দরকার নেই, ওটাকে আবার নিয়ে নেব বিশ্ববিদ্যালয়ে, ওখানে একটা সেন্টার করুক। বিশ্ববিদ্যালয়ে আরো জায়গা আছে, খুঁজলে কিন্তু পাওয়া যাবে। আইবিএ হোস্টেল যেটা, এটা তো বিশ্ববিদ্যালয়, অনেকে তো জানেই না যে এত দূরে বিশ্ববিদ্যালয়ের জায়গা আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা আছে ভেতরে, এবং বাইরেও আছে, হয়তো আমরা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় আনাচে কানাচে আপনি ওই যে নীলক্ষেত একটা মার্কেট করেছে, যেটা নিয়ে প্রত্যেক দিন আগে সংঘাত সংঘর্ষ হতো। আমি জানি না ওই মার্কেটের আমাদের কি প্রয়োজন ছিল, এবং আমরা জানতাম তখন এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাডার, এখন তো ক্যাডার নেই, ক্যাডার ওগুলো দখল করে থাকতো। এই সমস্ত করে যন্ত্রণা না বাড়িয়ে বরং অপ্রয়োজনীয় জায়গা যেগুলো দরকার নাই বিশ্ববিদ্যালয় কালচারের সাথে, সেখানে নতুন কিছু করেন। আর যেগুলো আমাদের ঐতিহ্য রয়েছে সেটি যদি জরাজীর্ণ হয়, সেটি একই মডেলে আবার রিবিল্ড করেন, রিবিল্ড করার জায়গা এই আছে। আর এক্সটেনশন হতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে যদি এখন না পোষায়, এখন তো মোকাররম ভবন আলাদা করা হয়েছে না, আপনি যদি ওদিকে চলে যান, ওই যে কুয়েত মৈত্রী হলের দিকে আলাদা করা হয়েছে না, আরো ছোট ছোট জায়গা তো করা সম্ভব। তো সব টিএসসি একমাত্র আপদে পরিণত হলো, এইখানেই সবকিছু আসলে অ্যাকোমোডেট করতে হবে। আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হয় না। এই যে শফিল আলম ভুঁইয়া স্যার বিশ্ববিদ্যালয়ের যে সুইমিং পুলটার কথা বলছেন, তো ওইটা তো আমরাও দেখে এসেছি, তখন এটা নষ্ট ছিল। তো এতদিনে সুইমিং পুলটা কি সারানোর কোনো ইচ্ছা জাগলো না, অথচ এই ভবনটা ভাঙতে হবে। ওই সুইমিং পুলের পাশে আমরা বসে আড্ডা দিতাম, ওটা 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 খোলাও হতো না, মাঝে মধ্যে আমরা খুলে ওখানে বসতাম। শফিল আলম ভুঁইয়া স্যার জানেন যে টিএসসি এলাকায় তখন কিছু প্রিভিলেজ গ্রুপ ছিল আর কি, যারা কালচারের সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন জায়গায়। একজন রেজানুর ভাইও তাদের একজন, প্রিভিলেজ গ্রুপ বলে আমরা আমরা এদেরকে। তো আমরা এই টিএসসির অনেক ফ্যাসিলিটিস আমাদের, এখন যারা বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, অনেক ফ্যাসিলিটিস কিন্তু অনেকেই জানতো না, এবং ভেতরে আছে এগুলো। এবং আপনি যদি কেউ যদি টিএসসি যে আমাদের যে অডিটোরিয়াম বিল্ডিংটা, সেটা তো দেখছেন আপনারা, ওই পাশে যে ক্যাফেটেরিয়া, তার যদি ছাদে ওঠেন তাহলে একটা অদ্ভুত সৌন্দর্য দেখা যায়, এটা অদ্ভুত। মানে অনেকে তো ওঠার সুযোগ পায় না, আমরা তখন পেয়েছি, পিছনে সিঁড়ি আছে, তো থাকুক না এই ঐতিহ্যটা। আমরা তো কত টাকায় তো আমাদের গচ্ছা যায়, এটা যদি টাকার অর্থ ধরা হয়। জি, আমি শেষ করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আবার আসতে চাই রেজানুর রহমান আপনার কাছে। বাংলাদেশ প্রতিদিন আজকে শিরোনাম করেছে বেসামাল পরিস্থিতি কাটিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তি। আমরা আসলে হাসপাতালের কথা বারবারই বলি, করোনার কারণে আসলে হাসপাতালের যে চিত্র সেটি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এটির যে খুব প্রকট আকার ধারণ করেছে। এর আগে কিন্তু হাসপাতালগুলোতে যে নাজুক অবস্থা বা ব্যবস্থাপনা নিয়ে যে একটি সংকট রয়েছে, বা অনেক সময় আমরা দেখি র্যাব বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভুয়া ডাক্তার ধরা পড়ে, এগুলো কিন্তু রয়েছেই। আমাদের দেশের অসংখ্য মানুষ কিন্তু এখন চিকিৎসার জন্য বাহিরেও চলে যাচ্ছেন, কিন্তু এই ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার মধ্যেই যেন একটি অব্যবস্থাপনা কাজ করছে। এগুলো নিয়ে আসলে একটি সমাধান হওয়ার সময় তো নিশ্চয়ই এসেছে, কি বলবেন আসলে এই ক্ষেত্রে? না, আপনি যে কথাটি বললেন এটা তো আসলে আমাদের করোনাকালীন এই দুঃসময়ে আমরা সবচেয়ে বেশি আলোচিত খাত হচ্ছে চিকিৎসা খাত। এটি এই বিষয়ে আলোচনা করবার আগে আমরা একটু আগে যে প্রসঙ্গে ছিলাম সেখানে আমি একটু স্যারের কথা সূত্র ধরে আমার কাছে মনে হলো, যেমন হারুন বললেন, আমার তো জীবনের মানে শিক্ষা জীবনের একটি বড় অংশ টিসিতে ঘরবাড়ির মতোই আমার কাটানো, যার জন্য আমার আবেগটা একটু বেশি।
এই যে সুইমিং পুলটার কথা বলা হলো, এই সুইমিং পুলটা আমার মনে হয় যে বছরের পর বছর ধরে মানে অব্যবস্থাপনায়, ওইখানে যদি এখন সুইমিং পুলে কাউকে রাতে রাখা হয় তাহলে ওই দিন ওই বিষাক্ত বা হাবিজাবিতে উনি মারা যাবে। তো স্যার যেটা বললেন সেইটার সাথে বোধহয় হারুন আমরা বোধ করি একটু একমত হতে পারি যে টিএসসির আদলটাকে ঠিক রেখে ওই সুইমিং পুলটা আমাদের দরকার নাই এখন। ওই জায়গায় আপনি একটা বহুতল বা বড় ধরনের একটা কিছু করতে পারেন কিনা সেটা করেন, কিন্তু টিএসসির আঙিনাটাকে নষ্ট করবেন না। সুইমিং পুলটাও রাখা সম্ভব, সুইমিং পুলটাও রাখা সম্ভব। আপনি সুইমিং পুলটাকে যদি নিচে রাখেন, মানে এটা তো আধুনিক স্ট্রাকচার আছে, রাইট রাইট রাইট, সুইমিং পুলটাও রেখে ভবন করা সম্ভব। জি জি, অবশ্যই অবশ্যই। এরপরে আপনি যে প্রসঙ্গ তুললেন, আমি সেই প্রসঙ্গে একটু কথা বলতে চাই, যেটা হলো যে আমরা করোনা কালের এই দুঃসময়ে কিন্তু আমরা অনেক, আমি বলবো ভাগ্যবান এই জন্য যে আমাদের চিকিৎসা খাতকে একেবারে কাছ থেকে দেখতে পারলাম যে আমাদের ভেতরে ভেতরে তুষের আগুনের মতো চিকিৎসা খাত কিভাবে আমাদের পুড়ে পুড়ে আমাদেরকে শেষ করে দিয়েছে। শাহেদ কাণ্ড থেকে শুরু করে নানা ধরনের বিষয়। আমি কয়েকদিন আগে আমি একটি টেলিভিশন চ্যানেলে সকালে সংবাদপত্রের অনুষ্ঠান উপস্থাপনা করি, সেখানে প্রত্যেকদিন আমাকে হেডলাইন গুলো পড়তে হয় এবং আমি অবাক হয়ে গেলাম যে একদম দন্ত চিকিৎসক, উনি 2 বছর ধরে, ওনার কোনো পেশাগত যোগ্যতা নাই, উনি দাঁতের চিকিৎসা করে যাচ্ছেন 2 বছর ধরে। এবং আমি অবাক হয়ে যাই যে 2 বছর ধরে দাঁতের চিকিৎসা করছেন এই ভদ্রলোক, এটা কিভাবে সম্ভব হয়। এবং যেখানে আরো কয়েকটা রিপোর্ট পড়লাম আমি যে চিকিৎসা সনদ নেই অথচ চিকিৎসা করেই যাচ্ছেন বছরের পর বছর। অনেকে ভুয়া সনদ নিচ্ছেন, অনেকে সনদ অরিজিনাল সনদও নিচ্ছেন, টাকা দিয়ে বিএমডিসি সনদও নিচ্ছেন, টাকা দিয়ে নিচ্ছেন। যে ধরা পড়লো যে চীন থেকে যে ডিগ্রি নিয়ে আসছে বোধহয় 15 বা 16 জন, তারা আদৌ কোনো ডিগ্রি নেয়নি, পুরো ভুয়া জিনিস সাবমিট করে তারা এই পারমিশন নিয়ে এনেছে, মানে আপনার বিএমডিসি থেকে। তারা কোনো সনদ, তারা পড়াশোনাই করেনি। না হারুন, আরেকটা যেটা হয় যে আমরা পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে বাংলাদেশে অসংখ্য হাসপাতাল তাদের সনদ নাই, মানে যেটা যে সনদ নিয়ে হাসপাতালটা চালাতে হয় সেটা নাই। আমরা প্রকাশ্যে জানি, প্রকাশ্যে রিপোর্ট পড়ছি, আমরা রিপোর্ট লিখছি, প্রশাসন কি এটা দেখছে না? তারপরেও কিন্তু এই হাসপাতালগুলো চলছে। কোভিড নিয়ে নানা ধরনের আলোচনা হলো, নানা ধরনের যন্ত্রণা, নানা ধরনের দুর্নীতি হলো। আমরা যখনই কোনো একটা ইস্যু আসে, ইস্যুটাকে আমরা 2-3 দিন ধরে একটা মানে একেবারে লেগে যাই। ওর পরে আরেকটা ইস্যু আসে, বড় একটা ইস্যু আসার পরে ওইটা একটা স্রোতের মতো ভেসে নিয়ে চলে যায়, তারপরে আমরা এটা নিয়ে আলাপ করি না। আমাকে জানতে ইচ্ছা করে না যে শাহেদ কর্মকাণ্ডের পরে বা এরপরে যারা যারা চিকিৎসার এই দুর্নীতির সাথে জড়িত হলো বা জড়িত হওয়ার সংবাদ আমরা পেলাম, তাদের কি হয়েছে, তাদের অবস্থাটা কি, নাকি তারা এখন জামাই হালে আছে? আবার এমনও তো শুনতে পারি যে এই রকমের অপরাধে যারা জড়িত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে যায় জামাই আদরে থাকার ব্যবস্থা করেন এবং তারা নানাভাবে নানা আয়েশি জীবনযাপন পালন করেন। তো এইভাবে তো আসলে এই চিকিৎসা খাতকে যদি আপনার কি বলবো ঠিক করতে হয় তাহলে একেবারে শুরু থেকে ধরতে হবে এবং একটা শেকড় থেকে ধরতে হবে, ধরে আপনার আন্তরিকতার সাথে কিন্তু এটাকে মানুষকে মানে এই সময় আমরা বুঝতে পারি যে চিকিৎসা আমাদের জন্য কতটা খুব জরুরি এবং এই খাতটাকে কতটা দুর্নীতিমুক্ত রাখা দরকার। জি, আপনার কাছে আমরা ফিরবো। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আমরা এমনও দেখি যে বৈধ লাইসেন্স যেটি তারা টাকা দিয়ে নিয়ে থাকেন, বিএমডিসি লাইসেন্স থেকে শুরু করে যত ধরনের লাইসেন্স আছে, সনদ আছে, সেগুলো তারা নিয়ে থাকেন। এক্ষেত্রে সাধারণ মানুষের আসলে কিছু করার থাকে না, মানে প্রতারণা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে চিকিৎসা খাতে, সেক্ষেত্রে আসলে কি বলবেন? না, এটা তো ধরেন আপনি এটাতে বুঝতে পারবেন, আপনি যদি একদিন ভারতীয় দূতাবাসের ভিসার জন্য যদি আপনি কখনো লাইন দেন, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আরেকটা চিত্র আপনার কাছে চোখে পড়বে। আপনি দেখবেন যে ভারতীয় দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আছে প্রতিদিন। কেন লাইন দিয়ে আছে আপনি যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে 95 থেকে 99% মানুষ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। তার মানে প্রতি বছর একটা রাফ এস্টিমেট করছে প্রায় 5 থেকে 7 লক্ষ লোক আপনার চিকিৎসার জন্য ভারতে যায় এবং সেখানে গিয়ে তারা কয়েক হাজার কোটি টাকা খরচ করে। তো এই যে আপনার স্বাস্থ্য ট্যুরিজম যেটা বাংলাদেশ থেকে ভারতে হয়, তো সেইটার দিকে যদি আমি নজর দিই তাহলেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থাটা কি। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আমরা ফিরবো, আপনার এই আলোচনা আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবো। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপে নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনা করছিলাম, জনাব শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে চিকিৎসা সেবা নিয়ে করোনার মধ্যে আমাদের যে প্রকট রূপ আমরা দেখেছি সেটি কতটা আসলে সমাধান করতে পেরেছি বা আপনি যে কথাগুলো না, বলছেন। আমি সেই আলোচনাটাই করছিলাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের নির্ভরতা এতটাই কম যে আমরা পাশের দেশে ছুটে যাই। তো আর এই করোনাকালীন সময়ে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্গতি, এটা আরো প্রকটভাবে আমাদের সামনে এসেছে। ধরেন এই যে পরীক্ষায় দুর্নীতি, ঔষধের দুর্নীতি, তারপরে এখন চিকিৎসকদের সনদের দুর্নীতি। কারণ বাইরের থেকে যখন কেউ ডিগ্রি নিয়ে আসেন তাকে কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করতে গেলে এইখানে একটা লাইসেন্স নিতে হয়। তো সেই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমাদের যে রেগুলেটরি বডিগুলো আছে সেই বডিগুলোও কিন্তু যথার্থভাবে কাজ করছে না। তার মানে হচ্ছে ঘুষ দুর্নীতি সেখানেও প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে মানুষের দুর্দশা বাড়া ছাড়া তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। তবে এই কোভিড পরিস্থিতি থেকে অতিক্রম করার পরে আমার তো ধারণা যে স্বাস্থ্য খাতকে যদি ঢেলে সাজানো না হয় তাহলে সাধারণ মানুষের বা আমার আপনার মতো মানুষের কিন্তু এই যে স্বাস্থ্যের যে অব্যবস্থাপনা, সেখান থেকে আমাদের পরিত্রাণের কোনো উপায় নাই। এবং সেইটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি যদি আমরা না করতে পারি, বা আমি যদি অন্যভাবে বলি যদি করতে পারি, তাহলে অনেক বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের সাশ্রয় হয়। কারণ আপনি দেখেন আমাদের দেশের, আমি তো শুধু ভারতের উদাহরণ দিলাম, আমাদের আরো বিত্তবান যারা আছে তারা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন। আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও কিন্তু দেশে ট্রিটমেন্ট নেন না। কারণ কি, দেশে আমাদের যে হাসপাতালগুলো আছে সেগুলো সেই ধরনের ট্রিটমেন্ট দেওয়ার মতো করে উপযোগী করে আমরা এখনো তৈরি করতে পারিনি। তো সেইগুলো তৈরি করা জরুরি, যে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যাতে দেশে ট্রিটমেন্ট নিতে পারেন, দেশে যাতে সব ধরনের চিকিৎসা হয় সেই ব্যবস্থাটা করা, এবং স্বাস্থ্য খাতে একটা সুশৃঙ্খলতা এবং সুশাসন ফিরিয়ে নিয়ে আসাটা জাতির অর্থনৈতিক মুক্তির সাথেও সম্পর্কিত। কারণ স্বাস্থ্য তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খাত। তো সেই খাতটাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাহলে আমরা যে উন্নয়নের রাস্তায় হাঁটছি সেই উন্নয়নের রাস্তায় এটা একটা বড় বড় গর্ত হিসেবে থাকবে, যে গর্তের মধ্যে আমরা অনেকেই অনেক সময় পতিত হব। জি, ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে। হারুনুর রশিদ, যারা বাহিরে যান চিকিৎসার জন্য তাদের কথা যদি বাদই দিই, বাংলাদেশে যে কোটি কোটি মানুষ আছে যারা ভোগান্তির শিকার হন প্রতিনিয়ত, আসলে তাদের ক্ষেত্রে আসলে কি বলবেন আপনি? কি বলবো তাদের ক্ষেত্রে, মানে এটা তো কোভিড এর সময় তো আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বিষয়টা সেটি হচ্ছে খুব নগ্নভাবে প্রকাশ পেয়েছে। শুধুমাত্র দুইটা না, একটা ক্ষেত্রে না যে দুর্নীতি না, এটা আমাদের এফিসিয়েন্সি, আমাদের সক্ষমতার লেভেলটা আমরা তখন বুঝতে পেরেছি। তবে সংকট হচ্ছে যেরকম মানুষের তার প্রকৃত চিত্র দেয়, তেমনি সংকট কিন্তু মানুষকে উত্তরণের পথ তৈরি করে দেয়, সেটি একটি বিষয়। এখন সেই জায়গাটা যদি আমরা না নেই তাহলে তো সমস্যা। আমরা তো দেখলাম, এবং ওই যে একটু আগেই বলছিলেন যে আপনার করোনার সময় যে দুর্নীতি, এখনো তো করোনা আছে, এখন কিন্তু ধরেন যে সাহেব যে দুর্নীতি করেছে, সাবরিনারা যারা করেছে, বা কোটি কোটি পিয়ন বা ড্রাইভার, এই মাপের দুর্নীতিতে কিন্তু এটা শেষ, মানে এটা দিয়ে কিন্তু আপনি আর বিস্মিত হবেন না। এখন এর চেয়ে বড় মাপের দুর্নীতি আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের বিস্ময় বোধ অনেক সময় কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোনো সমাধান হয় না, তার একটার পর একটা ঘটনা ঘটে। তখন আগেরটা যদি হয় 70, পরেরটা 80, পরে আমাকে বিস্মিত হলে তো 100 লাগবে। সেই জায়গাটি এখন তৈরি হচ্ছে। আর এখানে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমি আসলে তো স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, চিকিৎসক নই, তো তাদের সাথে কথা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই চিকিৎসা দেওয়াকে বুঝি, কিন্তু পাবলিক হেলথ, একটা পাবলিক হেলথ যদি বলেন সেটি আসলে শুধুমাত্র এই চিকিৎসা না, এর সঙ্গে আরো অনেক বিষয় জড়িত থাকে, ম্যানেজমেন্টের বিষয় থাকে, সেটি তো আমাদের এখানে হয়নি এবং হবে কিনা আমি ঠিক জানিও না। কারণ আমাদের একটু আগেই বললেন আমাদের এখানকার বিদগ্ধ আলোচকরা যে ওই ঘটনাটা যখন শেষ হয়ে যায় তখন আমরা সেটা মনে রাখি। দেখেন এই যে আইসিইউ নিয়ে এত কথা হলো, একবারে বললেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে আইসিইউ ফাঁকা পড়ে আছে, কোভিড বেড ফাঁকা পড়ে আছে, তো তখন আমরা সাংবাদিকরা বলছিলাম যে দুইটা জিনিস। তখন কিন্তু মানুষ একটা পর্যায়ে কিন্তু হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ জানে ওখানে আর একটা সমস্যা, এবং ঘরেই চিকিৎসা নেওয়া, কেননা চিকিৎসা নেওয়ার একটা প্রবণতা মানুষের ভিতরে জেগেছিল, এবং অনেকে তো অক্সিজেন সিলিন্ডারও বাসায় নিয়ে রাখা শুরু করেছিল। অর্থাৎ হাসপাতালের প্রতি আস্থাহীনতার কারণে হাসপাতালে যাওয়া মানুষের কমে গিয়েছিল কোভিড এর সময়। এখন যেহেতু কোভিড আবার বাড়ছে, আপনার
এক্ষেত্রে আবার মানুষ ভয় পেয়ে হাসপাতালে যাচ্ছে, যখন যাচ্ছে তখন কিন্তু আপনি আবার সেই ফেসিলিটি তাকে দিতে পারছেন না। সুতরাং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, সংকটের মধ্য দিয়েও কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। এবং আপনি যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছেন সেগুলো কিন্তু ব্যবহারের লোকজন নেই। আমি আশঙ্কা করি না, আমি আশাবাদী মানুষ, তবু আমি আশা করি বাংলাদেশে এই কোভিডের যে টিকা আসছে সেটি খুব ভালোভাবেই ডিস্ট্রিবিউট হবে, সুষ্ঠুভাবেই হবে। সেটি যেন হয়, এটা শুরু হওয়ার পর যেন আবার নতুন সংকট আমরা না দেখি, যে এই আমাদের বিশাল অভিজ্ঞতা রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সেটি দিয়ে এটা সামাল দেওয়া হবে কিনা। আজকেই তো জানলাম যে অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবে সেটা একটা ক্রাইটেরিয়া বলা হচ্ছে, কিন্তু কারা পাবে তালিকাটা তৈরি করা হয়নি। কারণটা হচ্ছে, আপনি ধরেন 50 লাখ যদি টিকা আসে, সেটি তো 25 লাখ লোক ব্যবহার করতে পারবে, অর্থাৎ একজনের 2টো টিকা লাগবে 28 দিনের মাথায়। এখন আমরা যে অগ্রাধিকার 10টি গ্রুপ নির্ধারণ করছি, ফ্রন্ট ফাইটার বা করোনা সংস্পর্শে আসার সবচেয়ে আশঙ্কা রয়েছে যারা, আমি একটা সেকেন্ড বলি, কিন্তু তাদের ভিতরে সবাই তো পাবেন না, সুতরাং তারও তো অগ্রাধিকার তৈরি করতে হবে, সেটি কিন্তু এখন হচ্ছে না। জি জি, ধন্যবাদ। আমরা ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন নিউজরুম সংলাপ, স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আবার আলোচনায় ফিরতে চাই। জনাব রেজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রণোদনা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এটি একটি ইতিবাচক খবর নিশ্চয়ই। কিন্তু প্রণোদনা এর আগেও আমরা দেখেছি দিয়েছে, কিন্তু সেখানে যারা শিল্প কারখানাগুলো রয়েছে, যারা প্রণোদনার আওতায় এসেছে, অনেক সময় আমরা দেখেছি যে চাকরি হারিয়েছেন অনেকে, ঠিকমতো বেতন পাননি, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আবারও প্রণোদনা হয়তো দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে আসলে কি বলবেন? আসলে একটি পরিকল্পনা নিশ্চয়ই দরকার। আপনাকে যেটা আমি খুব কৃতজ্ঞতার সাথে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের উন্নয়ন ভাবনায় সবকিছুই আগাম দেখতে পান যে আমাদের কি করতে হবে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরে যে মানুষগুলো এই ভাবনাগুলোকে সম্প্রসারিত করবে বা কার্যকর করবে, তারা কেমন যেন একটা ঢিলেমির মধ্যে থাকে। এই যে করোনার দ্বিতীয় ঢেউ, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগে থেকেই সতর্ক করছেন যে দেশে শীতকালে করোনার ঢেউ বাড়তে পারে, করোনার প্রকোপ বাড়তে পারে। কিন্তু তারপরের যে মানুষগুলো, তার স্তরের যে মানুষগুলো, সেই মানুষগুলো কি করছেন সেটা খুব জরুরি। এই যে একটু আগে হারুন যে কথাটি বললেন যে আমরা টিকা কে পাবে কে পাবে না সেটার একটা অলরেডি ছক কাটা হচ্ছে। এবং যদি আমরা গত ফেব্রুয়ারিতে যখন করোনা শুরু হলো, তখন যে আমরা ভুলটা করেছি সেই ভুলটা যদি না করি, তাহলে হয়তো আমরা অনেক একটা সুন্দর জায়গায় যেতে পারবো। কিন্তু এত কিছু সিদ্ধান্ত নেওয়ার পরেও এই করোনার টিকা যার লাগবে না, তিনিও যদি মজুত করবার জন্য নানা ধরনের কি বলবো ফন্দি ফিকির, প্রভাব প্রতিপত্তি বিস্তার করা শুরু করেন, তাহলে তো এটা নিয়ে আরো একটা নাটকীয় ব্যাপার শুরু হবে। তো সেই জায়গা থেকে আপনি করোনার দ্বিতীয় ঢেউ বললেন, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশে প্রথম ঢেউটা কখন আসলো, দ্বিতীয় কখন আসলো বা তৃতীয় কখন আসলো, সেটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে বোধগম্য নয়। বাইরের রাস্তায় যান, মাস্ক পরতে বলা হচ্ছে, নো মাস্ক নো সার্ভিস, কতজন মানুষ এটা পালন করছে আমি ঠিক জানি না। এই যে সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন, সারা দেশে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, আপনি জানেন এই মিছিলগুলোতে দেখবেন বা যারা নেতা নেত্রী যারা এই কন্ট্যাক্ট করছেন তাদের মুখেও মাস্ক নেই কিন্তু। এবং এই যে আমরা একদিকে বলছি এটা 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 করুন, আরেকদিকে একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি যে না, গ্রামে যাবেন তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিসের করোনা, আমাদের কোনো করোনা হয় না। কিন্তু যখন রাখালে আর ওই বালকের গল্পের মতো যে বাঘ এলো যখন বাঘটা চলে আসবে, তখন কিন্তু আপনি যখন চিৎকার করবেন তখন কেউ কোনো কিছু কিন্তু বিশ্বাস করবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাটাকে আমাদের রেসপেক্ট করে উনি যা বলেন সেটা আমাদের কার্যকর করাটা খুব জরুরি দরকার। এবং বাংলাদেশে এই যে করোনার দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ যেটাই বলি না কেন, ইউরোপের দেশগুলো তো অলরেডি বন্ধ হতে শুরু করছে আবার। সেই জায়গা থেকে যদি আমরা সত্যিকার অর্থে সতর্ক না হই, তাহলে কিন্তু আমাদের একটা বিপদ আছে, একের সমূহ বিপদ আছে, আমি এটাই বলতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসতে চাই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাইয়া, আপনার কাছে টিকার ব্যবস্থাপনা নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে আমাদের আসলে কতটা যে টিকার কথা বলা হচ্ছে যে প্রথম দফায় হয়তো
3 কোটি এবং পরে হয়তো আরো 6 কোটি টিকা আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আসলে মজুদের বিষয়ে একটি সংকট তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আসলে কি বলবেন? যেমন ধরেন প্রথম 3 কোটি, পরে 6 কোটি, যদি আমরা 9 কোটি হিসেবটাকে ধরি, তাহলে আমরা 4.5 কোটি মানুষকে এই টিকাটা দিতে পারবো। তো কারণ প্রত্যেকের 2টা করে ডোজ দরকার হবে। তো এই 4.5 কোটি, এখন আমাদের দেশে কিন্তু মানুষ আছে 16 থেকে 18 কোটি মানুষ আমাদের দেশে। তো এখন আমাদের দেশের আগে তো আপনার ওই যে তালিকাটা ঠিক মতো করতে হবে যে কাদেরকে আগে দিতে হবে। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে ভালনারেবল পপুলেশন, দেখেন প্রথমে যাদেরকে টিকা দেওয়া হয়েছে তারা হচ্ছে একেবারে বয়স্ক, 80-90 বছর বয়সী, তারপরে ফ্রন্টলাইন ওয়ার্কার, তারপরে আপনার স্কুল কলেজগুলোতে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে বাচ্চারা আছে, সেইভাবে সাংবাদিকরা আছে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি করে আমার ধারণা বাংলাদেশেও সেইভাবে করা হবে। এবং এখন আমরা তো কন্ট্যাক্ট করেছি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের জন্যে, ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। এখন আমি মনে করি যে এটার পাশাপাশি আমাদের মডার্নার টিকার দিকেও আসলে একটু নজর দেওয়া দরকার। কারণ ফাইজারের যে টিকা, সেটির প্রিজার্ভেশনের জন্য যে ধরনের টেম্পারেচার দরকার হয় সেটি বাংলাদেশে সম্ভব না, কিন্তু মডার্নার যে টিকা, সেই টিকার প্রিজার্ভেশনে খুব বেশি সমস্যা হওয়ার কথা, সেটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিজার্ভ করতে হয়। তো মডার্নার টিকার ব্যাপারে আমাদের একটা দৃষ্টি থাকা উচিত, যে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি আর গ্যাবি থেকে আমরা যেটা পাবো সেটা তো WHO যেটা নির্ধারণ করবে সেই টিকাটা যেটা অ্যাভেলেবল হবে। তো টিকা আস্তে আস্তে এখনো আমাদের হাত পর্যন্ত পৌঁছাতে এখনো অনেক সময় বাকি। এর মধ্যে কিন্তু আমাদের জন্য টিকা কিন্তু হচ্ছে মাস্ক পরিধান করা, যে আমরা যদি মাস্ক পরি তাহলেই কিন্তু মাস্কটা টিকার মতো কাজ করবে যতদিন পর্যন্ত টিকা না আসছে। আর আমরা যদি মাস্ক না পরি, সোশ্যাল ডিস্টেন্স বজায় না রাখি, এই সোশ্যাল ডিস্টেন্সিং, যে একজন থেকে আরেকজনের দূরত্ব 3 থেকে 6 ফিট বজায় রাখা এবং মাস্ক পরিধান করা, এই 2টা জিনিস যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু আমরা টিকা না হলেও আমরা এই করোনা থেকে অনেকটা মুক্ত থাকব। কিন্তু আমরা যদি এগুলো মেনটেন না করি, তাহলে টিকা আস্তে আস্তে হয়তো আমাদের অনেকেরই কিন্তু আমরা করোনায় আক্রান্ত হব, এর মধ্যে কেউ কেউ হয়তো আমরা মারা যাব। তো সেই জন্য ব্যক্তিগত সচেতনতা আর সরকারের তরফ থেকে তো চেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি তদারকি করছেন। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার সামর্থ্যেরও কিন্তু একটা বিষয় আছে। উন্নত দেশগুলো যেই বিষয়গুলো পারে, ধরেন যত দ্রুত টিকা কিনতে পারে, যত দ্রুত এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে, সেই রকম সামর্থ্য আমাদের নেই। আমাদের সামর্থ্য এবং আমাদের ব্যক্তিগত সচেতনতা, 2টার একটা সমন্বয় সাধন করে আমাদেরকে এই করোনাকালীন সময়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। হারুন রশিদ, আপনার কাছে আসতে চাই একদম শেষ প্রশ্ন অনুষ্ঠানের। ভ্যাকসিনের যে ব্যবস্থাপনা বা প্রয়োগের ব্যবস্থাপনা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন ভ্যাকসিন আসবে এটি নিয়ে কথা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আসলে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চয়ই দরকার। একই সঙ্গে আসলে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতে নতুন ধরনের যে করোনা ধরা পড়েছে, সেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে আসলে অনেক দেশই তাদের ফ্লাইট বন্ধ করেছে। এই ক্ষেত্রে বাংলাদেশও কঠোরভাবে সতর্কতা মেনে চলা একটি জরুরি বিষয় হয়ে পড়েছে। আপনার শেষ মতামত নিয়ে শেষ করতে চাই। না, সেটা তো নিয়ে একটা বৈঠকও করেছে আমাদের যে ন্যাশনাল কমিটি রয়েছে, তারা তার আগের বৈঠকও করেছে। এখন সেটা একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট মনে হয়, আমাদের যে কিছু দুর্নাম হয়ে গেছে। আপনি বলেন যে আমাদের এখানকার করোনার সার্টিফিকেট নিয়ে গেছে, সেই করোনার সার্টিফিকেট ভুয়া, ইত্যাদিতে আমরা যে প্রবলেমটা করেছি, সেক্ষেত্রে ধরেন ওই যে তখন তো আর বুঝতে পারিনি, আজ আর দ্বিতীয় ঢেউয়ে আবার এই ফ্লাইট বন্ধ বা নানা বিধিনিষেধের প্রশ্ন উঠবে। তো এখন বোঝা যাচ্ছে যে ওগুলোর নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের জন্য রয়েছে, আমাদেরকে কিন্তু সেইভাবে বিবেচনা করা হচ্ছে। এখন যদি ফ্লাইট ওরা বন্ধ করে দেয়, তো আমাদের তো কিছু করার নেই। সুতরাং সেক্ষেত্রে তো আমি মনে করি যে আমাদের দিক থেকে আমাদের ব্যবস্থাপনাটা, বিমানবন্দরে যারা যাবেন, যারা করোনার সার্টিফিকেট নিয়ে যাবেন, এই জায়গাগুলো খুব অতিমাত্রায় এনশিওর করা দরকার। এখন সবাই ওরা বন্ধ করে দিলে তো আমাদের কিছু করার থাকবে না, কিন্তু আমাদের দিক থেকে যেন আর নতুন করে আমরা দোষের ভাগিদার না হই। আমরা যেন ধরেন আমাদের যেন আলাদাভাবে ট্রিট না করে যে বাংলাদেশ থেকে এসেছে, ওকে খুব শক্তভাবে চেক করো, কারণ সার্টিফিকেট ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। আর একটা টিকার ব্যাপার যেটা বললেন, আমাদের এখানে যে আপনার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, তার যে সক্ষমতা, এটা কিন্তু বিশ্ব নন্দিত, এটা কিন্তু ঠিকই। এখন তার সাথে আরো কিছু ট্রেন্ড লোক যুক্ত হবে, তো সেটা কিভাবে করা হচ্ছে সেটা তো আমরা জানি না।
আমরা ইপিআই কর্মসূচি আমাদের বিশ্বনন্দিত, কিন্তু সেই শুধুমাত্র সেটা দিয়ে আমরা করোনার টিকা ডিস্ট্রিবিউশন, এবং এটা তো একটা ডিস্ট্রিবিউশনের প্রসেস আছে, এটা কিন্তু পুরো কোল্ড চেইনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে হবে, এটা পকেটে নিয়ে গেলে তো আর হবে না, নির্ধারিত তাপমাত্রা এক জায়গাতে পরিবহন করতে হবে। আর একটা আমি বলি, যেটা হচ্ছে যে ইন্টারপোল যেটি সতর্ককরণ করেছে যে করোনার মানে ভ্যাকসিন ডাকাতি হতে পারে, তারা বারবার বলছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে গুদামেও নাকি হামলা হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা জেনেছি যে আমাদের এই যখন করোনার ভ্যাকসিন গুলো যাবে, এটার সিকিউরিটি এনশিওর করা হবে। তো সেই বিষয়গুলো যে করা হয়, এখন তো আমরা দেখেছি ঠিকমতো করা হলে এবং সত্যিকারের অর্থে যার অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়া দরকার, সে পেলে তো আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু যার প্রয়োজন নেই, ক্ষমতা অথবা তার পদ পদবি, আমি শুনছি নাকি প্রতিনিধিদের জন্য 70,000 রয়েছে। তো মেম্বার চেয়ারম্যানরা এবার কতজন করোনায় বিভিন্ন জায়গায় গিয়েছেন, এমপি সাহেবরা, তো তাদের জন্য 70,000 বরাদ্দ আমি জানি না, সময় আমাদের আমি একদম শেষ। পত্রিকার রিপোর্টের ভিত্তিতে বলছি। তো সেগুলো কেয়ার করা উচিত, যার পাওয়া প্রয়োজন সে যদি সাধারণ মানুষ হয় সে যেন আগে পায়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব রেজানুর রহমান এবং হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।